আচ্ছা, আজকে অঙ্ক ক্লাসে আমরা ভগ্নাংশটা আরেকটু ভালো করে শিখব। যেমন সম্পূর্ণ অংশ বা এক অংশ বলতে আমরা কি বুঝি সেটা একটু ভালো করে দেখাচ্ছি। দেখো, মনে করো এর আগের দিন যেমন যোগ বিয়োগ করতে দিয়েছিলাম বইয়ে, সেগুলো পড়েছো নিশ্চয়ই। আচ্ছা, এই যে একটা মনে করো একটা বিস্কুট, হ্যাঁ, এই বিস্কুটটাকে আমি সমান 4টে টুকরো করলাম, তা এই এক একটা টুকরোকে আমরা কি বলবো? এই টুকরোটাকে আমরা ভগ্নাংশে কি বলবো? এটা একটা টুকরো মানে ভাঙা অংশ, সুতরাং সেটাকে আমরা কি বলবো? তোমাদের এর আগে বলেছি 4টে ভাগ হয়েছে তার 1 ভাগ, তাহলে এটাকে ভগ্নাংশে কি লিখতে হবে? 4 ভাগের 1 ভাগ বা 1/4 অংশ। প্রত্যেকটা টুকরোই সমান, তার মানে প্রত্যেকটা টুকরোই হলো 1/4 অংশ। এটা একটা 1/4 অংশ, এটা 1/4 অংশ, এটা 1/4 অংশ, এটা মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। আমি যদি বলি যে আমি 2টো ভাগ খেয়ে নিয়েছি, তার মানে আমি কটা খেয়েছি? 4 ভাগের 2 ভাগ খেয়েছি, 2/4 অংশ আমি খেয়েছি। আর আমার ভাই খেলো 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ খেলো। আচ্ছা, কিন্তু এখনো তো আরো পড়ে আছে, কোন টুকরোটা পড়েছে? আর একটা টুকরো পড়ে আছে, তার মানে 4 ভাগের 1 ভাগ আর একটা টুকরো পড়ে রইল। এখন তাহলে আমি 2টো খেয়েছি, মানে এই 2টো টুকরো আমি খেলাম, ভাই একটা টুকরো খেলো, মনে করো আরেকজন এই টুকরোটা খেয়ে নিল, তাহলে সম্পূর্ণটাই খাওয়া হয়ে গেল, তাই না? গোটা বিস্কুটটাই খাওয়া হয়ে গেল। আর এই যে এই টুকরো, প্রত্যেকটা টুকরোগুলো, একটা বিস্কুটের 4টে টুকরোই যদি আমি খাই মনে করো, তাহলে আমি গোটাটাই খেয়েছি, সম্পূর্ণটা খেয়েছি, একটা গোটা বিস্কুট খেয়েছি, সেইটাকেই বলা হচ্ছে সম্পূর্ণ অংশ। গোটাটা, কোনো ভাঙা অংশ খাচ্ছি না, 4টে ভেঙে যদি 4টে টুকরোই আমি খাই, 4 ভাগের 4 ভাগ, সেটাকে কি বলে? 4টে ভাগ করেছি, তার 4 ভাগই আমি খেয়েছি। 4 ভাগে খাওয়া মানে কি? আমি পুরো গোটাটাই খেয়ে নিলাম, তাই না? এটাকেই বলছে যে এক অংশ বা সম্পূর্ণ অংশ, এটাকে তাই বলছে। আচ্ছা, আমি যদি বলি যে এটাকে সম্পূর্ণ অংশ বলছে, আর ধরো এখানে আমার একটা বিস্কুট আরেকটা বিস্কুট, 2টো বিস্কুট নিয়েছি, কেমন? 2টো বিস্কুটের মধ্যে একটা গোটা বিস্কুট আমি খেলাম, তারপরে আরেকটা বিস্কুটের আমি হাফ খেলাম। এটা হলো এই বিস্কুটের এই টুকরোটাকে কি বলবো? 2 ভাগের 1 ভাগ বা 1/2 অংশ, তাই তো? 1/2 অংশ বা 2 ভাগের 1 ভাগ, এই একটা টুকরোকে, এটাকেও তাকে 2 অংশ বলবো। মনে করো আমি এইটা খেয়েছি, আবার আরেকটা বিস্কুটের হাফ খেয়েছি, মানে 1/2 অংশ। তাহলে আমি কতগুলো বিস্কুট খেলাম? একটা পূর্ণ খেলাম, পুরো একটা গোটা খেয়েছি, আর আরেকটা বিস্কুটের ভাঙা একটা অংশ খেয়েছি, ভগ্নাংশ, সেই সংখ্যাটাকে বলতে হবে। তখন আমি বলবো যে আমি কতটা বিস্কুট খেলাম? একটা পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ বিস্কুট খেয়েছি, এটার সঙ্গে কি খেয়েছি? আর একটা হাফ খেয়েছি, তাহলে আমি 1.5খানা বিস্কুট খেয়েছি। বুঝতে পেরেছো? পূর্ণ যখন গোটা জিনিসটা লিখবো তখন সেটা সংখ্যায় আসবে, আর টুকরোটা যখন খাবো তখন সেটা ভাঙা অংশ হবে। যদি আমি 2টো গোটা বিস্কুট খাই, এখানে তখন 2টো গোটা, তার মানে 2 পূর্ণ হয়ে যাবে। এই এটাকে কি বলে? এই সংখ্যাটাকে 1 পূর্ণ 1/2, মানে একটা গোটা প্লাস হাফ, 1.5খানা। আর যদি 2টো গোটা খেতাম, তাহলে 2 পূর্ণ 1/2 অংশ আমি খেয়েছি, মানে 2.5খানা, এরকম আর কি। পূর্ণ সংখ্যাটা বোঝানোর জন্য আমি এটা বললাম। আচ্ছা, মনে করো এই যে এইটাকে আমি যদি সমান 4টে টুকরো করি, হ্যাঁ, এটাকে সমান 4টে টুকরো করলাম, ব্যাপার হচ্ছে একটু, যাই হোক। আচ্ছা, এখানে মনে করো এটা আমি এই একটা টুকরো, এই টুকরোটা
এটা মনে করো একটা কেকের টুকরো, কেক একটা গোটা একটা কেক, গোটা কেকটাকে আমি 4টে টুকরো করেছি সমান, তার একটা টুকরো হ্যাঁ আমি খেলাম, তাহলে এটাকে কি লিখতে হবে 4 ভাগের 1 ভাগ, তাই তো? এই টুকরোটা কি হবে, প্রত্যেকটা টুকরোই হলো 4 ভাগের 1 ভাগ, তাই না? এক একটা টুকরো প্রত্যেকটা 4 ভাগের 1 ভাগ। আরেকজন খেলো 2টো টুকরো, তাহলে সে কটা খেলো 4 ভাগের 2 ভাগ। তাহলে এই দুজন মিলে কতটা খেলো, একজন খেলো 4 ভাগের 1 ভাগ, আরেকজন খেলো 4 ভাগের 2 ভাগ। তাহলে এই 3টে টুকরো খাওয়া হয়ে গেল, তাই না? 1টা 2টো 3টে, এই যে 4 ভাগের 2 ভাগের 2টো আর 4 ভাগের 1 ভাগ একটা, এটা ছবিতেই তো বোঝা যাচ্ছে যে 3টে টুকরো খাওয়া হয়ে গেল। আর এইটা অঙ্কে করলে কি হবে, 4 ভাগের 1 ভাগ আর 4 ভাগের 2 ভাগ যোগ করলে কি হলো, এই যোগ করে এর আগের দিন দেখিয়েছি যে এটা কি করে করতে, 1 + 2 নিচে 4 মানে 3-এর 4, 4 ভাগের 3 ভাগ খাওয়া হয়ে গেল। এবার দেখতে হবে কতটা অংশ বাকি রয়েছে, কতটা পড়ে আছে। এখানে ছবিতে তুমি দেখতে পাচ্ছ যে 4 ভাগের 1 ভাগ, 4টে টুকরো 1টে টুকরো পড়ে আছে, কিন্তু এটা অঙ্কটা করবে কি করে, এই যে দুটো অংশ খাওয়া হয়ে গেল আর এই টুকরোটা বার করবে অঙ্কে, কি পুরো কেকটাকে আমি কি লিখবো 1, পুরোটাকে পুরো অংশ গোটা কেকটাকে আমি একটা কেক, তাই 1 লিখলাম, 1 অংশ বিয়োগ যেটা খাওয়া হয়ে গেছে সেটা 3-এর 4 অংশ। এটাকে কি করে বিয়োগ করবো, তোমরা তো ভগ্নাংশের বিয়োগ শেখনি, সেইভাবে তখন কি করতে হবে, এই 1টাকে কি লিখবো 4 ভাগের 4 ভাগ, 4 ভাগের 4 ভাগ, 4টে টুকরো, 4টে টুকরোই মানে কি 4 ভাগের 4টে টুকরোই মানে গোটা টুকরোটা, সেটাকে 1কে আমরা লিখবো 4 ভাগের 4 ভাগ লিখে বিয়োগ 3-এর 4, 4 ভাগের 3 ভাগ লিখবে। এই দুটো যখন বিয়োগ করবো তখন কি হবে, নিচে 4 ওপরে 4 বিয়োগ 3 কি হলো 1-এর 4, তার মানে কতটা পড়ে রয়েছে, এই কেকটার 3টে টুকরো খাওয়া হয়ে গেছে, তাহলে কটা টুকরো পড়ে আছে 4 ভাগের 1 ভাগ, 1-এর 4 অংশ পড়ে আছে। এইভাবে এই অঙ্কগুলো করে, যেমন তোমাদের 120 পাতাতে দেখো, এই প্রশ্নটা এবার তুমি পড়লে নিজেই অঙ্কটা করতে পারবে। দেখো এই যে স্কুলের পাঁচিল রং করি, সুজাতা ও সমীর ঠিক করেছে স্কুলের পাঁচিল রং করবে। সুজাতা পাঁচিলের 2-এর 8 অংশ রং করেছে আর সমীর করেছে 1-এর 8 অংশ। তাহলে ওরা দুজনে মিলে মোট কত অংশ রং করেছে, 2-এর 8 অংশ যোগ 1-এর 8 অংশ, তার মানে কত হয়, এটা কত অংশ হবে, তাহলে লব দুটো যোগ হয়ে যায়, 2 আর 1-এ 3-এর 8 অংশ। তার মোট 3-এর 8 অংশ পাঁচিলের রং হয়ে গেছে। তাহলে এবার কত অংশ রং করতে বাকি আছে, তাহলে মোট দেয়ালটাকে কি ধরতে হচ্ছে, মোট কাজটাকে কি ধরতে হচ্ছে 1 অংশ, তাহলে বাকি আছে 1 অংশ বিয়োগ এখানে কি লিখতে হবে, যেটা হয়ে গেছে সেটা 3-এর 8 অংশ, আর 1 অংশকে কি লেখা হলো 8-এর 8 অংশ বিয়োগ 3-এর 8 অংশ। তাহলে কত অংশ বাকি রইলো, এই যে 8 থেকে 3 চলে গেলে 5-এর 8 অংশ, এই অংশটা রং করতে বাকি আছে। ঠিক সেইভাবে পরের অঙ্কটা দেখো, দানের শেখ লেনে রাস্তার কাজ চলছে। প্রথম দিন রাস্তার 2-এর 5 অংশ কাজ হয়েছে, কিন্তু দ্বিতীয় দিনে মাত্র 1-এর 5 অংশ কাজ হয়েছে। ওই 2 দিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে দেখি, আর হিসেব করে দেখি এখনো কত অংশ কাজ বাকি আছে। ঠিক এটার মতনই অঙ্কটা, প্রথম দিন কতটা কাজ হয়েছে, দ্বিতীয় দিন কতটা কাজ হয়েছে। দেখো 2 দিনে মোট কতটা কাজ হয়েছে, 2-এর 5 অংশ কাজ হয়েছে প্রথম দিন, দ্বিতীয় দিন 1-এর 5 অংশ। তাহলে মোট কত কাজ হলো, 2 আর 1-এ 3-এর 5 অংশ কাজ হয়েছে। আর মোট কাজকে কি ধরবো 1 অংশ, তাহলে কতটা কাজ বাকি রইল, এই যে 1 অংশ মাইনাস যত অংশ কাজ হয়েছে সেটা লিখবে। 1 অংশকে কি লিখবো 5 ভাগ হচ্ছে, তো সেজন্য 5-এর 5 লিখতে হবে। মোট কাজটাকে 5-এর 5 ভাগের 5 ভাগ নিলেই তো গোটা জিনিসটা বোঝায়, তাই জন্য এটা 5-এর 5 বিয়োগ 3-এর 5। এখানে 5 থেকে 3 চলে গেলে 2-এর 5 অংশ কাজ বাকি আছে। আচ্ছা, এখন 121 পাতা খুললো, দেখো কিভাবে মানে যোগ করলে কি হয় সেটা দেখো। মানে 3-এর 8 যোগ 2-এর 8, মানে এখানে হর 8 মানে কি 8 ভাগে ভাগ করলে সেটা হরে নামে, হরে হয়। 8 ভাগের 3 ভাগ মানে কি 8টে ভাগে ভাগ করা আছে তার 3 ভাগ, এটা 8টা সেই জিনিসটাই 8 ভাগের ভাগে তার 2 ভাগ,
একই জিনিসের। তাহলে এই দুটো যোগ করলে কি হবে, তুমি তো চোখে দেখতেই পাচ্ছ, 3 আর 2 5-এর 8 হবে, বা 8/5 ভাগ। সেটা যে 5 হয় কী করে সেটা এখানে দেখানো আছে ছবিতে। 3-এর 8 মানে 8টি বোতাম নিলাম, দেখো এখানে 8টা বোতাম আছে, 8টি বোতামের 3-এর 8 অংশ, মানে কি 8/3 ভাগ। তোমাদের বলেছিলাম 8টি বোতাম করে দিয়ে 8টা সমান ভাগে ভাগ করে, তাহলে তার 1 ভাগে একটা বোতাম পড়বে, তার 3 ভাগ 3 1 3টি, এইখানে 3টি বোতাম। তেমনি 8টি বোতামের 2-এর 8 অংশ মানে 2টি বোতাম, তাই তো? আচ্ছা, তাহলে 3-এর 8 আর 2-এর 8 এখানে যোগ করা আছে। এই যে 8টি বোতামের 3-এর 8 অংশ প্লাস 2-এর 8 অংশ, কি পেলাম? 5-এর 8 অংশ। এই দেখো 3টা 2টোতে কটা হলো? 5টা। এই যে মানে লব দুটো যোগ করলে যে 5টি বোতাম হলো, সেটা এখানে আবার ছবি থেকে দেখিয়ে দিয়েছে। এই যে 5-এর 8 অংশ, ঠিক সেইভাবে এখানে 8টি বোতামের 3-এর 8 অংশ 3টি বোতাম, আর 8টি বোতামের 2-এর 8 অংশ 2টি বোতাম। এর মধ্যে 3-এর 8টা বড় না 2-এর 8 বড়? 8/3 ভাগ বড় না 8/2 ভাগ? তাহলে নিশ্চয়ই এটাই বড় হবে। ওপরে লব যখন 3, যখন হর সমান থাকে তখন যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটাই বড় হয়ে যায়। এই যে 3-এর 8 অংশ গ্রেটার দেন 2-এর 8 অংশ, বুঝতে পারছো? সেজন্য এইটা। আচ্ছা, আবার এখানে দেখো 8টি বোতামে 3-এর 8 অংশ 3টি বোতাম, 8টি বোতামে 2-এর 8 অংশ 2টি বোতাম। এবার 8টি বোতামে এই দুটো যখন মাইনাস হবে, মানে 3-এর 8 অংশ বিয়োগ 2-এর 8 অংশ, তাহলে কটি বোতাম হবে? 3 বিয়োগ 2 মানে 1টি বোতাম হবে, তাই জন্য 1-এর 8 অংশ। এই বিয়োগ করলে কি হয়? যোগ করলে যেমন 5-এর 8 হয়, বিয়োগ করলে 1-এর 8। এটা কিছুই অতটা নেই, দেখো। আচ্ছা, এখানে দেখো কোন ভগ্নাংশ ছোট কোন ভগ্নাংশ বড় সেটাই তোমাদের এখন শিখতে হবে। যদিও হর যখন 1 থাকে তখন একরকম, যখন লব যখন 1 থাকবে তখন একরকম। এখানে যখন ধরো 1টা 2টো 3টে কি আছে এখানে আয়তক্ষেত্রকার কাগজ, হ্যাঁ, প্রথম কাগজটাকে সমান 4 ভাগ, প্রত্যেকটাকেই 4 ভাগে ভাগ করেছে। তার এই প্রথম ছবিটাতে দেখো একটা রং করেছে, দ্বিতীয় ছবিটাতে 2টো রং করেছে, তৃতীয় ছবিটাতে 3টে ঘর রং করেছে। একটা ঘর রং করা, এটাতে 2টো ঘর, এটাতে 3টে ঘর। তাহলে এটাতে কটা ঘর রং করা লিখতে হবে? 4/1 ভাগে রং করা, বা 1-এর 4 অংশে রং করা। এটা 2-এর 4 অংশে, এটা কি লিখবে তাহলে? 4/2 ভাগে রং করা, তার মানে এটা কি লিখবে? 2-এর 4 অংশ। এটাতে কটা ঘরে রং করা? 3টে, তার মানে 3-এর 4/3 ভাগে রং করা, তাই 3-এর 4 অংশ রং করা। তাহলে এইটা এই ছবিটার মধ্যে এখানে একটা, এটাতে 2টোতে, তার মানে এটাতে সবচেয়ে কম রং করা, এটাতে 2টো ঘরে রং করা, এটা 3টে। তাহলে এই কোন ভগ্নাংশটা বড় মনে হচ্ছে? 3-এর 4 না 2-এর 4 না 1-এর 4? দেখলেই বোঝা যাচ্ছে যে 3টে ঘরে রং, মানে এই জায়গাটা বেশি, এই জায়গাটা কম, এটা আরও কম। তার মানে 4 ভাগে ছবি করে এটা দেখিয়েছে, 4/3 ভাগটা বড়, 4/2 ভাগটা তার মাঝখানে, 4/1 ভাগ সবচেয়ে ছোট। সেজন্য এখানে গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিয়ে লিখতে হচ্ছে। 1-এর 4 হচ্ছে সবচেয়ে ছোট, লেস দেন 2-এর 4 থেকে লেস, তাহলে এটা আরও লেস হলো 3-এর 4 থেকে। এখানে এই লেস দেনের চিহ্নগুলো বসাতে হবে। তাহলে কি পেলাম? যে ভগ্নাংশের হর যখন 1 থাকবে, এই 3টে ভগ্নাংশের হর দেখো একই আছে, তখন লব বাড়ালে ভগ্নাংশের মান, এ দেখো এখানে 1, এটাতে 2, এটাতে 3 লব, তার মানে এটা সবচেয়ে বড়, তার মানে লব বাড়লে ভগ্নাংশের মান বাড়ে, ঠিক আছে? যখন হর একই সংখ্যা থাকবে তখন লব যেই ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা বড় হয়, বুঝতে পারছো? যেমন দেখো আমি যদি লিখি 5-এর 7 একটা ভগ্নাংশ লিখলাম, 4-এর 7 একটা ভগ্নাংশ লিখলাম, তাহলে এই দুটো ভগ্নাংশ মানে কোনটা বড় হবে? দুটোরই হর 7, কিন্তু এই ভগ্নাংশ লব হলো, এই ভগ্নাংশের লব হলো 5, এই ভগ্নাংশের লব হলো 4, তার মানে এই ভগ্নাংশটাই এই ভগ্নাংশ থেকে বড়, তার মানে এটা গ্রেটার দেন 5-এর 7 ইজ গ্রেটার দেন 4-এর 7। এটাই বোঝাচ্ছে, বুঝেছো? লব যেই ভগ্নাংশটার বড় সেটাই, সেই ভগ্নাংশটাই বড়, কেমন? আচ্ছা, এরপরে পরের ছবিটা দেখো। এখানে দেখো 3টে একই সাইজের কাগজ,
আয়তক্ষেত্রাকার কাগজ, কিন্তু এটাকে সমান 2 ভাগে ভাগ করেছে, এটাকে সমান 3 ভাগে ভাগ করেছে, এটাকে সমান 4 ভাগে ভাগ করেছে। তা তোমাদের বলেছি যত ভাগে ভাগ হবে সেটাই হর হবে। এটাতে যেহেতু 2 ভাগে ভাগ হয়েছে তাই জন্য 2 সংখ্যাটা নিচে হয়েছে, আর ক ভাগে রং হয়েছে সেটা 1, লব হলো 1। এখানে ক ভাগে ভাগ হয়েছে 3 ভাগে ভাগ হয়েছে, সেজন্য এখানে হর হবে 3, আর ক ভাগে রং হয়েছে 1 ভাগে। 3 ভাগের 1 ভাগে রং হয়েছে, এটা 2 ভাগের 1 ভাগে রং হয়েছে। এটাকে দেখো 4 ভাগে ভাগ করেছে, তাহলে এখানে হর হবে 4, তার ক ভাগ নেওয়া হয়েছে, রং করা হয়েছে 1 ভাগে। তাহলে দেখো এই 3টে ভগ্নাংশে সব কটারই লব 1, মানে একই সংখ্যা, লবগুলো সব একই সংখ্যা কিন্তু হরগুলো আলাদা। এখানে এবার হলুদ রংটা কোনটাতে বেশি দেখাচ্ছে? এটাতে, তারপরে এটাতে, তারপরে সবচেয়ে কম এটাতে হলুদ রং। তার মানে এই ভগ্নাংশটা হলো সবচেয়ে ছোট, তারপরে এটা, আর সবচেয়ে বড় ভগ্নাংশ এটা। কেন না এই হলুদ রংটা বেশি। এখানে কি বোঝাচ্ছে? যখন নাকি সব লব 1 হবে, ধরো দুটো তিনটে ভগ্নাংশের যদি লব একই সংখ্যা হয়, তখন হরের মধ্যে যেই হরটা সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটাই বড় হবে, আর যেই হরটা বড় সেই ভগ্নাংশটা সবচেয়ে ছোট হবে। বোঝা গেল? আমি আবার বোঝাচ্ছি। তাহলে এখানে চিহ্নটা কি দেবে? এখানে সবচেয়ে বড় হলো 1/2 আর সবচেয়ে ছোট হলো 1/4। যেমন 1/2 সবচেয়ে বড়, গ্রেটার দেন 1/3, এই 1/3ও গ্রেটার দেন 1/4, সেজন্য এই চিহ্নটা দিতে হলো। আচ্ছা, তার জন্য বলছে যে ভগ্নাংশের যদি লব একই সংখ্যা থাকে তবে হর যদি বাড়ানো হয় তবে ভগ্নাংশের মান, হর যদি বাড়ে সংখ্যা তাহলে ভগ্নাংশের মান কমবে। বুঝেছো? এটা কমবে লিখতে হবে, এটা বাড়বে লিখতে হবে মনে হয়। আচ্ছা, এখানে এই ভগ্নাংশগুলো দেখে তোমাকে বলতে হবে কোন ভগ্নাংশটা বড় কোনটা বড়, মানে লেস দেন গ্রেটার দেন চিহ্ন দিতে হবে। একেরটা দেখো এখানে দুটোরই লব 1 আছে, তার মানে হর আলাদা, তাহলে কোনটা ছোট কোনটা বড় দেখতে হবে। এটা বড় এই হরটা, তার মানে এই ভগ্নাংশটা ছোট হবে, তার মানে 1/2টা সব বড় হবে যেটা দেন। এখানেও তাই, লব একই আছে আর হর আলাদা, কিন্তু হর হলো 5 ছোট, তার মানে এই বড় হবে। তোমাদের বলেছি যে যদি হর লব 1 থাকে তাহলে হর যেটা ছোট সেই বড় হয়। এখানেও তাই, লব 1 আছে, এখানেও সেমনি 1/13, এটার 1/15, তার মানে এই বড় হবে। আচ্ছা, এটাও ভগ্নাংশ 1-এর থেকে কি ছোট হয়, একটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ। কোনো ভগ্নাংশ 1-এর থেকে কখনো বড় হয় না। বুঝলে? পূর্ণ সংখ্যা যখন থাকে, যখন একটু আগে বোঝালাম এত পূর্ণ, এত এরকম যে সংখ্যাটা যখন, তখন আলাদা, কিন্তু এখানে শুধু ভগ্নাংশ রয়েছে, সুতরাং এটা সবসময় লেস দেন হবে। আর এখানেও তাই, লব দুটোরই 6, এটা 17, তার মানে এটা 11, এ বড়, তার মানে এ হচ্ছে লেস দেন, এখানে 1 হবে গ্রেটার দেন। এইভাবে এগুলো লিখতে হবে। আচ্ছা, এর পরের পাতাটা করলে গ্রেটার দেন লেস দেন তো বুঝতে পারি। আচ্ছা, এখানে দেখো বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন, মা তরমুজটি 8টি সমান ভাগে ভাগ করলেন, আমি তরমুজটির সমান 8 ভাগের 2 ভাগ খেলাম, বোন 3টি ভাগ খেলো, বাবা 1টি ভাগ খেলো। হিসেব করে দেখি কে কত অংশ তরমুজ খেলাম। আচ্ছা, আমি তরমুজ খেলাম, এখানে কি আছে? 8 ভাগের 2 ভাগ, তার মানে 2/8 অংশ। বাবা তরমুজ খেলেন, বাবা খেলেন 1টি ভাগ, তার মানে 1/8 অংশ। আর বোন খেলো 3 ভাগ, তার মানে 3/8, মানে 8 ভাগের 3 অংশ। আচ্ছা, তাহলে 3 জনে মোট খেলাম, কি লিখতে হবে? 2/8 যোগ 1/8 যোগ 3/8। এই 3টে ভগ্নাংশ যোগ করলে উপরে লবগুলো যোগ করে, কারণ হর সব একই আছে, নিচে 8, তাহলে 2 আর 1 3 আর 3 6/8 অংশ 3 জনে মিলে তরমুজটা খাওয়া হলো। আচ্ছা, বোনের খাওয়া তরমুজের অংশ আমার খাওয়া তরমুজের অংশ থেকে কম না বেশি? আমি তো
2 অংশ খেয়েছি, বোন খেয়েছে 3 অংশ, তাহলে তাহলে বোনের খাওয়া তরমুজের অংশ কী হবে? গ্রেটার দেন। এই যে গ্রেটার দেন না লেস দেন বসাও, বোনের খাওয়া তরমুজের অংশটা বেশি, তাই জন্য এটা গ্রেটার দেন হলো। তাই 3/8 ইজ গ্রেটার দেন 2/8। বাবার খাওয়া তরমুজের অংশ বোনের খাওয়া তরমুজের অংশ থেকে কম, লেস দেন, তাই 1/8 অংশ 3/8 অংশ থেকে লেস দেন। তাহলে বাকি রইল কতটা তরমুজ পড়ে রইল? আমরা 3 জন খাওয়ার পর আমরা 3 জন মিলে 6/8 অংশ খেয়ে নিয়েছি, তা বাকি রইল 1 অংশ মাইনাস বিয়োগ 6/8 অংশ। তাহলে এক অংশটাকে কি লিখবো? যত ভাগে ভাগ করেছি তার তত ভাগ, মানে 8/8 ভাগ। 1কে এইভাবে লিখতে হবে, লিখে 6/8 অংশ বিয়োগ 8 থেকে 6 চলে গেলে 2/8 অংশ পড়ে রইল। বাকিটা মা খেলেন, তাই মা খেলেন কত? 2/8 অংশ মা খেলেন। সবচেয়ে বেশি তরমুজ খেলো কে? বোন, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এবার এর পরের পাতার যে অঙ্কগুলো আছে, এখানে দেখো এই বাক্সে 4টি বল আছে, অর্ধেক কালো রঙের আর অর্ধেক সাদা রঙের। 4টের অর্ধেক 2টো, তাই জন্য 2টো সাদা 2টো কালো। এখানে কি লিখবে? 2টি বল কালো রঙের আর 2টি বল সাদা রঙের। তাহলে মোট বলের কত অংশ? 2/1 তাই না? কালো 1/2 অংশ কালো রঙের ও 1/2 অংশ বল সাদা রঙের। এখানে দেখো প্লেটে 8টি কুল আছে, 2 নম্বরের অঙ্কটা। এখানে কটা কুল আছে? 8টা। প্লেটের কুলের 4/1 ভাগ, মানে 1/4 অংশ কুলে পোকা ধরেছে। 4/1 কটা হয় সেটা দেখতে হবে। কতগুলো কুল খাওয়া যাবে? 8টা কুল আছে, তার 4/1 ভাগে কয়টি কুল হবে? তোমাদের বলেছি 8টি কুলের 4 ভাগ করলে সমান 4 ভাগ করলে 1 ভাগে 2টো করে পড়বে, তাহলে 2টি কুল লিখতে হবে। 1/4 অংশ কুলে পোকা মানে 2টি কুলে পোকা, তাই কটা খাওয়া যাবে? মোট 8টি কুল, তার থেকে 2টি কুল পোকা, 6টি কুল খাওয়া যাবে। বুঝতে পারছো? এইভাবে অঙ্কগুলো করতে হয়। যেমন ধরো একটা ছোট অঙ্ক দেখাচ্ছি, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনে করো 10টি পেনের 2/5 অংশে লেখা পড়ে না। কটি পেনে লেখা পড়ে? ওইখানে তাই দেওয়া আছে। তাহলে কটি পেনে লেখা পড়ে না আগে বের করে নিতে হবে, তারপরে কটা পেনে লেখা পড়ে সেটা বের করতে হবে। তাহলে লেখা পড়ে না কটি পেনে, এভাবে করতে হবে। লেখা পড়ে না 10টি পেনের 2/5 অংশে। তাহলে কি বলেছিলাম? 10টিকে করতে হবে ভাগ করতে হবে হর দিয়ে, গুণ করতে হবে লব দিয়ে। তাহলে কটি হয়? 5 2 10 গুণ 2 সমান 4টি। 4টি পেনেই লেখা পড়ে না। মোট পেন হলো 10টি, তার 4টি পেনে লেখা পড়ে, যে লেখা পড়ে না 4টি পেনে। তাহলে কটিতে লেখা পড়ে? 10টা থেকে 4টি বাদ দিলে কত হয়? 6টি। তার মানে এখানে লিখতে হবে 4টি পেনে লেখা পড়ে না। সুতরাং লেখা পড়ে 10টি বিয়োগ 4টি সমান 6টি পেন। এইভাবে অঙ্কগুলো করতে হয়। আরও এই ধরনের নানান ধরনের অঙ্ক হয়, একটু বড় বড় অঙ্ক সংখ্যা দিয়ে করাতে হয়। এইভাবে 3-এর অঙ্কটা দেখে নিজেরা করো, নিশ্চয়ই পারবে। সামনের দিন আমি ভগ্নাংশের উপর একটা অঙ্ক দেবো, দেখা যাক পারো কিনা। ঠিক আছে, আজকে এটুকুই থাক।